This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা। দেখুন, এই ডান্ডা মেরে ঠান্ডা করার কাজটা এটা কিন্তু শুধু ওই বাবুরাম সাপুরের নয়, এটা ওই আমাদের পুলিশেরও বটে। পুলিশকে আমরা কিন্তু বাস্তবে দেখেছি যে চাইলে ওই তেরে মেরে ডান্ডা বাগিয়ে গুন্ডাদের ঠান্ডা করে দিতে পারে জাস্ট একটা চুটকিতে। সেটাই তো তাদের কাজ। কিন্তু সেই কাজটা পুলিশ না করলে তাহলে কি হয়, মানে ঠান্ডা করার বদলে উল্টে যদি তারাই ঠান্ডা হয়ে যায় তাহলে কি হতে পারে? কি হতে পারে সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। এই চোখের সামনে আপনাদের একদম একটা উদাহরণের সিরিজ রয়েছে আর কি, ওয়েব সিরিজ বলতে পারে। এই যে ধরুন কয়েকদিন আগে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কিছু লোক হঠাৎ গুন্ডাগিরি শুরু করলো। জাতীয় সড়ক, রেল লাইন সব আটকে টাটকে আগুন জ্বালিয়ে হোটেল ফোটেল ভেঙে বাস ভাঙচুর করে কী কাণ্ডই না করলো। এবং তার সঙ্গে ওই যেটা নরম মাটি মানে সাংবাদিক, তাদের পিটিয়ে কিছু গুন্ডা মোটামুটি বিরাট একটা বিপ্লবী সাজলো। বললো ওই যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদ করলাম, শোধ নিয়ে নিলাম আর কি। সেখানেও তো পুলিশের ডান্ডা মেরে ঠান্ডা করারই কথা ছিল, কিন্তু তার বদলে তারা কি করেছে? তারা চুপচাপ দেখলো যে যারা রাস্তায় নেমে আন্দোলনের নামে অসভ্যতা করলো তারা তাদের মতো সব অসভ্যতা করে গেল, তারা গরম হয়ে গেল আর পুলিশ ঠান্ডা হয়ে রইল। বা এই যে এসআইআর বিরোধিতায় মুর্শিদাবাদেরই ফারাক্কায় বিডিও অফিসে একদম ভাঙচুর হলো দিন দুপুরে। অথবা উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে হামলা হলো, যা তার মধ্যে শুনানি টুনানি হয়েছিল সব কাগজপত্র পুরো ছারখার হয়ে গেল। সমস্ত মানে এই এসআইআর প্রক্রিয়াটাকে বিষ বা জলে চলে যাওয়ার জন্য যা করার দরকার সেগুলো সব হলো। পুলিশ কি করলো? ঠান্ডা কুলকুল হয়ে এই ওয়েদারের মজা নিচ্ছিল হয়তো। বা গতকাল ওই উত্তর 24 পরগনার সন্দেশখালী আর দক্ষিণ 24 পরগনার বাসন্তী, ওখানেও তো এসআইআর বিরোধিতার নামে এরকমই হামলা টামলা হলো। কিন্তু এই সব ক্ষেত্রে পুলিশের সংযমটা দেখার মতো ছিল। দেখে মনে হচ্ছিল মাথা একদম বরফ নিয়ে তারা একদম ঠান্ডা থেকেছে, যেটা দেখে বিরোধীরা আবার তাকে দলদাস বলে কটাক্ষ করলো। কারণ এই সমস্ত ক্ষেত্রে গুন্ডাদের সামনে পুলিশ তাদের ঠান্ডা করার বদলে ঠান্ডা হয়ে রইল, গুন্ডারা গুন্ডামি করলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখলো। এবার এই সমস্ত দেখে ইদানিং রাজ্যে তো আবার বিভিন্ন রকম চলঠল হয়েছে। সেই তিলোত্তমা কাণ্ডের সময় থেকে আমরা দেখছিলাম মাঝে মধ্যে লোকের মধ্যে একটা বাই ওঠে যে পুলিশের কাছে শিরদাঁড়া পাঠাবেন। এটা দেখেও নিশ্চয়ই অনেকে ভেবেছিলেন সেরকম প্রস্তুতি নেবেন, কিন্তু যারা ভেবেছিলেন তারা একটু ঠান্ডা হন। একটা কথা বলি, জেনে রাখুন, এত নিচু নজরে আমাদের রাজ্যের পুলিশকে দেখার জাস্ট কোনো কারণ নেই। কেন জানেন? কারণ ভিন রাজ্যের পুলিশের কাছে আমাদের রাজ্যের পুলিশ তারা কিন্তু রোল মডেল। এমনি বলছি না, সত্যি ঘটনা। এই রাজস্থান পুলিশের কাছ থেকে এ রাজ্যেরই তো একটা বাহিনী ক্যারেক্টার সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে। কারণ যে রাজ্যের পুলিশের কর্মদক্ষতা নিয়ে লোকজন এই প্রশ্ন তুলবে ভাবছে, সেই রাজ্যেই ট্রাফিক কন্ট্রোল শিখতে এসছে জয়পুরের পুলিশ। ভাবুন তো, কলকাতার মতো জনবহুল শহরে কি করে পুলিশ ট্রাফিকটা সামলায়, সেটা সত্যি ভাবনার বিষয়। আমরা মাঝে মধ্যে ভাবি, এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। একটা সময় ছিল যখন কলকাতা শহর জ্যামের শহর বলে পরিচিত ছিল, আজকের দিনে অন্তত সেটা নেই। যে কোনো বড় গণ্ডগোল ঠণ্ডগোল হলেও সেগুলো খুব দ্রুত ওই ট্রাফিক সামলে নিতে পারে। সব থেকে বড়ো কথা দেখুন, এই পুজোর সময় আগে পুজোর ধরুন ষষ্ঠী থেকে পুজোটার ভিড়টা শুরু হতো, পঞ্চমী বা চতুর্থী এই সময়গুলো হঠাৎ একটা বিরাট জ্যাম ট্যাম লাগতো, রাস্তাঘাটে লোকজন নেমে পড়তো। তো মনে হতো যে পুলিশ কি করছে, তারা জানতো না এরকম হবে। তারপরে দেখতাম অদ্ভুত ম্যাজিকের মতো ষষ্ঠীর থেকে গোটা বিষয়টা একটা সুশৃঙ্খল জায়গায় চলে গেছে। আর এবার তো দেখলাম জবের থেকে আর কি এই
ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, এবং জবের থেকে এই দুর্গা পুজোটা ওই 4-5 দিন ছেড়ে মোটামুটি 1 মাসের একটা ব্যাপার হয়ে গেছে। মানে ওই জবের থেকে মহালয়াটা শুরু হচ্ছে, জবের থেকে অবশ্য এখন পিতৃপক্ষ মাতৃপক্ষ যখনই হোক একটা উদ্বোধন হয়ে যাচ্ছে, তারপর থেকেই পুলিশ তো গোটা রাস্তাঘাটকে ফাঁকা করে রেখে দিচ্ছে। এগুলো তো সত্যি কৃতিত্বের বিষয়, এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেটা যে উপায় নেই সেটা তো এই জয়পুরের এখানে এসে ট্রাফিক কন্ট্রোল শেখা দেখেই পরিষ্কার। তারা হাতে কলমে শিখতে এসছে, এখানে এসে শ্যামবাজার, পার্ক সার্কাস, ধর্মতলার মতো ঘিঞ্জিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসও করে গেছে। সিরিয়াসলি বলছি, এটা ভেবে কিন্তু আপনাদের ভালো লাগবে। সব সময় খালি নেতিবাচক ভাবতে ভাবতে আমরা পারি না, আমরা করি না, আমরা এরকম, আমরা ওরকম, সিরিয়াসলি সবসময় ভাল লাগে এই সমস্ত খবরগুলো দিতে এবং নিতে, দুটোই ভাল লাগে। তা আমাদের পারে আর কি, করে না এটা আমাদের সবারই ভাবার বিষয়। কেন করে না বা করতে পারে না, কাদের জন্য পারে না সেটা ভাবুন। কিন্তু সবাইকে তো সবসময় ছোট করা যায় না, যেটা যাদের কৃতিত্ব তাকে সেটা তো দিতে হবে। একজন অবসরপ্রাপ্ত আইপিএসের নেতৃত্বে জয়পুর ট্রাফিক পুলিশের 8 জনের একটা দল এসেছিল। এই সমস্ত গুরুত্বপূর্ণ এবং ঘিঞ্জি মোড়গুলোতে তারা একদম খুঁটিয়ে খুঁটিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে শিখেছে কিভাবে মানুষ, যানবাহন সব সামলানো যায় একসঙ্গে। আমাদের এখানে সব চলে তো রাস্তার মধ্যে একসঙ্গে, সুতরাং সেগুলো সব তারা হাতে কলমে দেখে গেছে। অর্থাৎ এ রাজ্যে বিরোধী দলগুলো যতই পুলিশকে দলদাস মডেল হিসেবে দেখুক, সাধারণ মানুষের মধ্যে যতই এই পুলিশের রোল অর্থাৎ ভূমিকা নিয়ে একটা অবিশ্বাস তৈরি হোক বা অবিশ্বাস তৈরি করার চেষ্টা হোক, এই রাজ্যে কলকাতা পুলিশের মতো বাহিনীকে রোল মডেল হিসেবেই দেখছে অন্য রাজ্যের পুলিশ। এবং এমন একটা সময় তারা সত্যি কথা বলতে কি এই রোল মডেলের কাছে এসছে হাতে কলমে শিখতে, যেদিনটা হয়তো শেখার জন্য আদর্শ দিন, যখন কলকাতা শহরে ওই আশা কর্মীদের আন্দোলনের প্রভাবে ট্রাফিক ব্যবস্থা সত্যি সত্যি চ্যালেঞ্জের মুখে, যখন সত্যি সত্যি গোটা সব শহরটাকে স্তব্ধ করে দিয়েছিল এই ট্রাফিক বন্ধ করে দিয়ে এই আশা কর্মীদের আন্দোলনটা। ফলে এই সময়টায় ওরা বোধহয় সত্যিই দেখলেন কোন পরিস্থিতিতে, সবথেকে কঠিন পরিস্থিতিতে কিভাবে এই ট্রাফিক সামলাতে হয়, থুরি চ্যালেঞ্জ সামলাতে হয়। 10,000 के करीब ट्रैफिक पुलिस के जवान हैं। हमारे वहाँ इतने जवान ट्रैफिक के नहीं हैं। यहाँ 10,000 कैमरे लगे हुए हैं। कितने? 10,000। तो उसमें पूरा कोलकाता उसकी नज़र में है। यहाँ पर ट्रैफिक में कंजेशन क्यों नहीं आ रहा है? क्योंकि कंटिन्यूअस जो हमारे यहाँ पर ट्रैफिक सार्जेंट हैं कोलकाता पुलिस के, हर क्रॉसिंग पर मॉनिटर रेगुलर कर रहे हैं। तो ये मेहनत जो यहाँ की है वो सब हमारे ऑफिसर्स देख रहे हैं, सीख रहे हैं, जान रहे हैं। দেখুন, রাজ্যের পুলিশ ভিন রাজ্যের পুলিশের কাছে রোল মডেল হচ্ছে, এটা কিন্তু সরকার বা সরকারে যারা আছেন সে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা পেলে, মানে সুযোগ পেলে আর কি, একদম ঢাক পেটিয়ে বলবেন। এটা মোটামুটি নিশ্চিত। ভোট আসছে না, এই সময় কেউ এই সমস্ত হাতে গরম সার্টিফিকেট ছাড়েন নাকি? কিন্তু মুশকিল হচ্ছে এই সার্টিফিকেটের উল্টো সার্টিফিকেট দেওয়ার জন্য বা ওই সার্টিফিকেটের গর্বটাকে খর্ব করার জন্য পরপর বিভিন্ন ঘটনা তো ঘটেই চলেছে। দেখুন, চারপাশে যা যা হচ্ছে, যেভাবে পুলিশকে তার মডেল থেকে উল্টো দিকে রোল করিয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গাটা তো মানুষের জন্য, পুলিশের জন্য বা সরকারের জন্য কারুর জন্যেই খুব একটা ভালো না। বিশেষ করে সরকার এবং তৃণমূলের সব থেকে বড় রোল মডেলের ভাবমূর্তি নিয়েই যেখানে প্রচার শুরু হয়ে গেছে, সেখানে পুলিশ আর কোন ছাড়। আপনারা ভাবলেন তো এবার এটা কোন দিকে, কার কিসের কথা বলছি? আপনারা জানেন তৃণমূলের তো একটাই মডেল, একটাই রোল এবং সব কিছু মিলিয়ে একটাই ভাবমূর্তি। সেই ভাবমূর্তির সম্পর্কে ইদানিং যে একটা নেগেটিভ প্রচার শুরু হয়েছে, সেটা আপনারা খেয়াল করে দেখেছেন? ওই ভাবমূর্তিটা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল। ওই ভাবমূর্তিটা অনেক চেষ্টা করেও কেউ কিন্তু ছুঁতে পারেননি। এবং সত্যি কথা বলতে কি, ওই ভাবমূর্তির যিনি অধিকারিণী, তিনিও সযত্নে এই যাবতীয় আক্রমণ, যাবতীয়
ওই আঙুল তোলা, কাদা ছোড়া এগুলোর থেকে ভাবমূর্তিটাকে সযত্নে বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা প্রথম তুলেছিল এই প্রশ্নটা আদালতে। ওই ওই আইপ্যাকের প্রতীক জৈনের বাড়িতে যেদিন ইডি গেল, তারা তদন্ত করতে গেছিল কয়লা চুরি, এই তখন আমরা যে ছবি সবাই মিলে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মতো ঢুকলেন, ফাইল টাইল নিয়ে বেরিয়ে এলেন এবং বললেন যে শাসক দলের প্রার্থী তালিকা থেকে শুরু করে বিভিন্ন তাদের নির্বাচনী কৌশল আর কি, সেগুলো সব চুরি করতে এসেছিল এই ইডি, সেটাই তিনি বাঁচিয়েছেন আর কি। তো সেইটাকে নিয়ে সুপ্রিম কোর্টে যেখানে ইডির তরফ থেকে আইনজীবীরা তাদের বক্তব্যগুলো পেশ করেছে, সেখানে তো তারা পরিষ্কার করে বলেছেন, একদম ডাকাতির অভিযোগ তুলে নিয়েছেন তারা। ভাবুন, রাজ্যের সরকার, পুলিশ বা সরকারের যিনি প্রমুখ মাথা, তার সম্পর্কেই এই প্রথম একটা সরাসরি অভিযোগ আমরা দেখলাম। এটা লিপিবদ্ধ অভিযোগ, কিন্তু এটা প্রমাণিত হবে না হবে আদালত কি করবে পরের কথা, কিন্তু এইভাবে তাকে অভিযুক্ত করা, তাও আবার এই রকম একটা অভিযোগে, এটা তো আমরা এর আগে দেখিনি। আর তারপর দেখলাম ওটা সিরিজের আক্রমণ, সিরিজের প্রথম আক্রমণ সিরিজের দ্বিতীয় আক্রমণ তো এবার নির্বাচন কমিশন করেছে। রাজ্যের সরকার এবং শাসক দলের সব থেকে বড় রোল মডেলের ইমেজে তারাও ধাক্কা দেওয়ার চেষ্টা করেছে এই সুযোগে। তারা পরিষ্কার করে বলেছে যে, মানে যেটা বলেছে সেটা মনে হচ্ছে যেন ইডি যেখানে শেষ করেছিল সেইখান থেকে তারা শুরু করেছে। ইডি বলেছিল ডাকাতি, আর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দাবি করেছে মুখ্যমন্ত্রী নাকি এসআইআর নিয়ে ভুল তথ্য দিচ্ছেন এবং বিভ্রান্তিমূলক প্রচার করছেন, এবং এখানেও শেষ নয়, ভোটারদের মনে আতঙ্ক তৈরি করতে উস্কানি দিচ্ছেন। এমনকি এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি হুমকিও দিচ্ছেন বলে এই কমিশন অভিযোগ করেছে। ভাবুন তো, ওই ইডি থেকে ইসি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট থেকে নির্বাচন কমিশন, এদের অভিযোগের ধারাগুলো পরপর যদি বসিয়ে ফেলেন, দেখে মনে হবে না একটা পুরো এরা নিজেরাই একটা আলাদা চেহারা তৈরি করে দিতে চাইছেন সবার সামনে। এবার কিসের ভিত্তিতে তৃণমূলের সব থেকে বড় রোল মডেলের ভাবমূর্তিকে এভাবে আদালতে প্রশ্নের মুখে ফেলতে পারছে বা চাইছে কমিশন? তাদের অভিযোগের ভিত্তি কি? এটাও তো উঠবে যে আপনি একটা অভিযোগ ছুঁড়ে দিলেন, তাতে তো হলো না, এটা কেন ছুঁড়বেন, একটা তো কারণ থাকবে। তারাও কিন্তু তাদের মতো করে, মানে এই প্রশ্নগুলো উঠবে তো নিশ্চিতভাবেই আদালতে, তারাও কিন্তু তাদের মতো করে এটার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং জানিয়েওছেন তাদের ভিত্তিটা কি, কেন তারা এই কথা বলছেন। এবং তাদের বক্তব্য গত সপ্তাহে নবান্নে ওই যে সাংবাদিক বৈঠকটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেখানে তিনি কিন্তু তৃণমূল কর্মীদের বলেছিলেন এসআইআরের কাজে যে মাইক্রো অবজারভাররা রয়েছেন তাদের নিয়ে খোঁজখবর করতে। এই তথ্য তালাশের পরামর্শকেই কমিশন মনে করছে হুমকি, এবং তাদের যুক্তি এইভাবেই নাকি এসআইআরের কাজে জড়িতদের ওপর চাপ তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে একটা লিস্ট, ধরুন ডিও ক্লিয়ার করেছে, ধরুন ডিএম ক্লিয়ার করেছে, ইআরও ক্লিয়ার করেছে, বিএলআরও ক্লিয়ার করেছে, কিন্তু লাস্টে একটা নাম রেখে দিয়েছে একটা জায়গা, মাইক্রো অবজারভার হরিদাস সব, তারা বিজেপির দলদাস, তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ ইন করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিংয়ে ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা, টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে। জঘন্য ষড়যন্ত্র। জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, কাকে নির্বাচিত করবে, কাকে করবেন না, কিন্তু সেখানে ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। মনে রাখবেন, সবার কিন্তু একটা সংবিধান মেনে চলতে হয়। একসাথে এক ঝাঁক নিয়ে যাওয়া মানে এটা অবৈধ, এটা কেউ গ্রহণ করতে পারে না।
নিয়ম নেই, ফোর্সফুলি করলেও নয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব এটা দেখা, ইলেকশন রুলস মেনে চলা। মাইক্রো অবজারভার যদি আপনাকে অর্ডার দেয় আপনিও মানতে বাধ্য নন, কারণ এটা ইলেকশন কমিশনের রুলসে নেই। দেখুন, কমিশনের যুক্তি প্রশাসনিক প্রধানের এই মানসিকতা নাকি রাজ্য প্রশাসনের ভেতরেও ছড়িয়ে পড়েছে, আর সেজন্যই নাকি নির্বাচনে কাজে যুক্ত অফিসারদের স্বাধীনতা, নিরাপত্তা, নিরপেক্ষতার প্রশ্নে আপোষ করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে যে সমীক্ষার কাজে উপযুক্ত পরিবেশ নেই, এই পরিবেশ যেটা রয়েছে চারপাশে আর কি এখন এসআইআর সংক্রান্ত যে পরিবেশটার মধ্যে এমনিতেই লোকজন মনে করছেন একটু আতঙ্ক মিশে আছে, সেই পরিবেশটাকে আবার বিষিয়ে তোলা হচ্ছে বলে কমিশন তাদের হলফনামায় দাবি করেছে। এবং তাদের যুক্তি হচ্ছে কর্তার ইচ্ছেতেই তো কর্ম হয়, তাই মুখ্যমন্ত্রীর মর্জি মাফিক নাকি এই এসআইআরের সঙ্গে জড়িতদের নিরাপত্তায় ঢিলেমি দিচ্ছে পুলিশ। আর তাই পুলিশের সামনেই নাকি এই বিডিও অফিসগুলোতে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, চাপের মুখে পড়ছেন বিশেষ পর্যবেক্ষক থেকে শুরু করে বিএলওরা। অর্থাৎ এই যে চাকুলিয়ার থেকে বাসন্তী পর্যন্ত এসআইআরের এই আন্দোলনটা, এসআইআর বিরোধী আন্দোলনটা আর কি, সেটা যে হিংসাত্মক হয়ে যাচ্ছে, বা ধরুন তার আগে ওই সি মুরুগান বিশেষ পর্যবেক্ষক, তাকে যে ওই হেনস্থার সামনে পড়তে হয়েছে, বাধার সামনে পড়তে হয়েছে, বিক্ষোভের সামনে পড়তে হয়েছে, এই সব কিছুরকে কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসছে কমিশন। এবং তারপর বলছে কি এইগুলো সব কটার পেছনে মুখ্যমন্ত্রীর উস্কানি কাজ করছে। এবং একই সঙ্গে তারা বারবার বলাতেও যে দুটো জায়গায় ইআরও আর এইআরওর বিরুদ্ধে পুলিশ এফআইআর করছে না, সেটাও যে এই কারণেই, সেটাও কিন্তু কমিশন দাবি করে বসেছে। মানে যেখানে যা আছে সব কিছুকে কিন্তু তারা তুলে নিয়ে এসছে এবং একটা সুতোয় গেঁথে দিয়েছে। ওই যে সেই বারুইপুর আর ময়নায় নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ইআরও আর এইআরওরা প্রচুর গোলমাল করেছিলেন, এই অভিযোগটা যে একদম গোড়ার দিকে উঠেছিল, তখনই যে 6 জনের বিরুদ্ধে 7 জন সব মিলিয়ে এদের বিরুদ্ধে যে এফআইআর করতে বলেছিল কমিশন, এখন পর্যন্ত তো সেই নির্দেশ কার্যকর করেনি পুলিশ, সরকারও করেনি, এইভাবেও দেখতে পারেন আর কি। এবং এই সব কটার ক্ষেত্রে আখেরে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকেই দায়ী করার সুযোগ পেয়ে যাচ্ছে কমিশন। আর কমিশনের এই অবস্থানের সুযোগ কারা নিচ্ছে? বিরোধীরা। অন্যান্য রাজ্যেও এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাজে নাক গলানোর অভিযোগ নেই। কোথায় আছে? একমাত্র বাংলায়। কেন বাংলার মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই বদনামের ভাগিদার হচ্ছেন? কিসের স্বার্থে? এই প্রশ্নগুলো তুলেই তারাও আবার খানিকটা কটাক্ষের ঢঙে গোটা বিষয়টাকে নিজেদের প্রচারের সুবিধায় লাগিয়ে দিচ্ছে। এবং টার্গেট সেটা কিন্তু আবার যথারীতি তৃণমূল নেত্রীর ভাবমূর্তি। তারাও বলছেন কেন নির্বাচনের কাজে গুন্ডারা বাধা দিল, পুলিশ ঠান্ডা মেরে আছে, এফআইআর করছে না। এবার এই কথাগুলো বা এই বিষয়গুলো তোলা এবং প্রচার করা যাদের কাজ, তারা তাদের কাজ করতে শুরু করে দিয়েছেন। মানে হচ্ছে সোজা কথা, আপনাকে এটা ভাবতে হবে পরিস্থিতিটা কীরকম, একবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। মানে পুলিশের মতো ঠান্ডা মাথায় আর কি। রাজ্য যখন আদালতে হলফনামা দিয়ে দাবি করছে যে তারা এসআইআরের কাজে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে, তখন একদিকে নির্বাচন কমিশন আর অন্যদিকে বিজেপি, তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি উস্কানির অভিযোগ এনে সরকারের দাবিকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। বোঝাই যাচ্ছে জানেন তো যে এই কমিশন এসআইআর নিয়ে এই যে তৃণমূল লাগাতার বিরোধিতা করছে এবং নির্বাচন কমিশনকে বিঁধছে, এতে কিন্তু তারা বিলক্ষণ ভেতরে ভেতরে, বাইরে ঠান্ডা দেখালো, ভেতরে ভেতরে যে গরম হয়ে গেছেন এটা নিয়ে কোনো সংশয় নেই। গোটা ব্যাপারটা মনে হচ্ছে একদম প্রেস্টিজ ইস্যু করে নিয়েছেন। তাই একদিকে যেরকম এসআইআর প্রক্রিয়া পিছিয়ে ওই তৃণমূলের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছেন তারা, মানে এটা তাদের হাতে আছে আর কি, যে এইরকম তোমরা এটা করেছো, তার জন্যই এখন যে আদালত যা যা নির্দেশ দিয়েছে সেগুলো মেনে শুনানি করতে হলে ওই চূড়ান্ত তালিকা বেরোনোর কাজ পেছবে তো বটেই। আর এমন হয়তো পেছবে যেখানে হয়তো ওই নির্দিষ্ট দিনের মধ্যে সরকার গঠনটাও হয়তো সম্ভব হবে না। এইরকম একটা হালকা চাপ তারা কিন্তু ভাসিয়ে দিতে শুরু করেছে। দেখুন খেয়াল করে, এটার মধ্যে কিন্তু একটা ওই প্রচ্ছন্ন হুমকিও রয়েছে যে এবার বোঝো
কেমন লাগে। এবার কিন্তু ওই মানে জরুরি অবস্থা চালু হলো বলে, রাষ্ট্রপতি শাসন চালু হলো বলে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা যত এগুলো করবে আমরা তত পেছবো, এবং পেছোতে পেছোতে এমনভাবে সময়সীমাটা পেরিয়ে যাব যে ওই রাষ্ট্রপতি শাসনেই হয়তো ভোট করতে হবে। মানে এটা বলার মধ্যেও একটা কিন্তু ইঙ্গিত রয়েছে, মানে সেরকম যদি হয় তাহলে তোমরা কিন্তু প্রবলেমে পড়বে। এবার দেখুন এই কথাগুলোর অর্ধেকটা মানে ওই পিছিয়ে যেতে পারে, বা ওই তাদের যা বক্তব্য সেইগুলো অবধি এগুলো খাতায় কলমে ওগুলো তারা বলছে, আদালতে বলছে, বাইরে বলছে, আর বাকিটা বুঝে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। ওই বলে না সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হতা হ্যায়, সেরকম সেটা যা সবাই বুঝে, যে বুঝবে কারুর ক্ষেত্রে যে চাপ হবে এটা তারা জানে। আর একই সঙ্গে আদালতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ যেটা আনা হয়েছে সেটাও তো প্রশাসনের ওপর মানসিক চাপ তৈরি করা। মানে প্রশাসনিক প্রধান, শাসক দল এবং প্রশাসন সব কটার ওপরেই একদিকে নির্বাচন কমিশন চাপ তৈরি করতে চাইছে। একবার তারা ওই 1-0 যদি ওই নির্বাচন কমিশন হেরে গিয়ে থাকেন সুপ্রিম কোর্টের প্রথম দিনে, তাহলে তারা সেই গোল শোধ করতে যে মরিয়া সেটা বুঝিয়ে দিচ্ছে এবং 3খানা গোল দিতে চাইছে, এরকম একটাই তাদের লক্ষ্য। আর একই সঙ্গে এই সুযোগে বিজেপি প্রমাণ করতে চাইছে যে বাংলায় নিরপেক্ষ এসআইআর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মানে দুজনের এমনিতে কোনো সম্পর্ক আইনগতভাবে থাকার কথা না। একটা কেন্দ্রীয় একটা সংস্থা, তারা সাংবিধানিক সংস্থা, তারা তাদের মতো কাজকর্মগুলো করছে, আর একটা রাজনৈতিক দল। এবং ঘটনাচক্রে দুজনের মানে বক্তব্য, অভিযোগ সেটা কিন্তু এক জায়গায় এসে মিলে যাচ্ছে, এবং দুজনের আঘাতের অভিমুখ সেটাও কিন্তু এক জায়গায় এসে মিলে যাচ্ছে। তৃণমূল নেত্রীর ভাবমূর্তি কেন বলুন তো? কারণ তারা জানেন ওই একটা ভাবমূর্তি এতদিন ঢাল হিসেবে দাঁড়িয়ে থেকে ওই তৃণমূলকে যাবতীয় ভোটের বৈতরণী পার করে দিয়েছে। সে যত 21-এ 200 পার বলুন বা বাকি অন্যান্য ভোটগুলো বলুন আর কি। শুধু এতদিন তারা ডাইনে বায়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি অমুককে তমুককে এই সমস্ত জায়গায় তারা ধাক্কা মারার চেষ্টা করে দেখেছেন। ও সমস্ত জায়গায় ধাক্কা মেরে ভেঙে চুড়ে দিলেও কোনো লাভ কিছু হবে না। আসল জায়গাটা ওইখানে, প্রাণ ভোমরা ওখানে। সুতরাং ধাক্কা যদি মারতে হয়, ফাটল যদি ধরাতে হয়, তাহলে ওই ঢালটাতে ফাটল ধরাতে হবে। এবং ঘটনাচক্রে সেটা যৌথ আঘাত হয়ে গেছে। এবার বিজেপির কিন্তু দুটো সুবিধে হচ্ছে। এক, যদি এসআইআরে 1 কোটি বা তার বেশি নাম বাদ না যায়, মানে যেটা তারা এতদিন গলা ফাটিয়ে বলছিলেন, 1 থেকে 1.5 কোটি অবধি উঠে গেছিলেন, তাহলে তারা বলতে পারবেন যে এটা তাদের বক্তব্য হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই স্বাধীনভাবে কাজ করতে পারেনি কমিশন, তাই জন্যই বহু বেনজল ওই তালিকায় থেকে গেছে। তারাও তার মানে এক জায়গায় গিয়ে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাল করার জন্য তৈরি করে রাখছে। কি অদ্ভুত মজা দেখুন, এটা হচ্ছে রাজনীতি। আর 2, সর্বভারতীয় স্তরে বিজেপি বলতে পারবে মুখ্যমন্ত্রী হিসেবে দেশের সংবিধানকে মানেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সংবিধান স্বীকৃত সংস্থার কাজে হস্তক্ষেপ করছেন। এটার মানে হচ্ছে যদি কোনো কারণে ঘটনাচক্রে এখানে ওই রাষ্ট্রপতি শাসন বা ওই ধরনের কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়ও, তাতে যদি দেশ জুড়ে কোনো প্রতিক্রিয়া ওঠার সম্ভাবনা থাকে, আগেভাগেই সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া, সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া। এবার দুটোর ক্ষেত্রেই আবার বলছি মজা হচ্ছে এটাই, ঠিক যেটা তৃণমূলের পাড়ানির করি, বিজেপির ক্ষেত্রে ওই ক্ষেত্রে তাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি। কমিশনকে যেন নাক দন্তহীন যেন বলে মনে না হয়। নির্বিষ জোড়াসাপ কমিশন হয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয়। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনকে দাঁত নখ সবই থাকতে হবে এবং কামড়ানোর ক্ষমতাও থাকতে হবে, তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। মানুষের উপকারে লাগে না, কিন্তু শাস্তি দিতে পারে। এখনকার নির্বাচন কমিশনও অনেকটা সেই রকম, মানুষের অধিকার, ভোটের অধিকার দিতে পারে না, সেটা কেড়ে নেয়। আর ওদিকে কেন ইয়ারও আর অন্যদের শাস্তি দেওয়া হলো না, সেইটা নিয়ে খুব সজাগ। এই বিজেপির দোসর, বিজেপির কথায় উঠছে বসছে এই কমিশনের এই যে কথাবার্তাগুলো, সেগুলোতে আমাদের তীব্র আপত্তি আছে। সর্বশেষ ইডির হাত থেকে যেভাবে
ফাইল কেড়ে নিয়ে নাকি চুরি করে পালালেন, এরপরেও এই সাংবিধানিক পদের মর্যাদা কি থাকে? দেশের প্রধান বিচারালয় সঠিক সিদ্ধান্ত বা আদেশ যদি না দেন। লাল ফিতের ফাঁস কাটিয়ে বাংলার সিগন্যাল গ্রিন, একটা হেডলাইন 2009 লোকসভা ভোটের রেজাল্টের পর এই একটা সংবাদপত্র এই হেডলাইনটা করে ফেলেছিল। এবার 2011-এ সত্যি সত্যিই কিন্তু তারপর বাংলার রং লাল থেকে সবুজ হয়েছিল। আর তারপরে দেখুন রাজনীতি, তো রাজনীতির সংস্পর্শে বা ক্ষমতার সংস্পর্শে, ক্ষমতার সঙ্গে সবুজের বিক্রিয়ায় সবুজ হয়ে গেল নীল সাদা। এবার নীলের সঙ্গে যদি আবার আগের লাল মেশে তাহলে কি হয়? ফিজিক্সের সূত্র বলছে সেই রং হয় বেগুনি। বাংলার রাস্তার রং হঠাৎই বেগুনি হয়ে গেছিল আজকে, জানেন তো? আপনারা দেখেছেন টেলিভিশন চ্যানেলগুলোর স্ক্রিনও তো প্রায় বেগুনি হয়ে গেছিল। এটা কিন্তু চমকে দেওয়ার মতো ঘটনা। আপনারা কেউ ভাবতে পারেননি, কারোর কোনো এরকম ধারণাও ছিল না। সবাই সত্যি কথা বলতে কি, সংবাদ মাধ্যমও যে ভেবেছিল যে সারাদিন ধরে স্ক্রিনটা এরকম বেগুনি হয়ে থাকবে, এরকমও নয়। কিন্তু এই বেগুনি রংটা দেখতে দেখতে না একটা অদ্ভুত মজার জিনিস মনে পড়ছিল। এই বেগুনি রংটা সাম্প্রতিককালে খুব বিখ্যাত হয়েছে, জানেন তো? মানে এটাই আশাকর্মীদের আন্দোলনের জন্য বলছি না। টুথপেস্টের দুনিয়ায় বেগুনি বিপণন এখন খুব চলছে এই বছর খানেক ধরে। এই মাজন তৈরির কোম্পানিগুলো এখন এই বেগুনি রঙে টুথপেস্ট বিক্রি করতে শুরু করেছে। সবাই বার করছে বেগুনি রঙের টুথপেস্ট, কারণ বেগুনি নাকি দাঁতের হলুদে মিশে দাঁতকে সাদা করে দেবে। এটার মধ্যে একটা ফিজিক্সের ব্যাপার আছে আর কি। কোন রঙের সাথে কোন রঙ মেশায় এটা শুধু আর্টিস্টরা জানেন, এরকম ভাববেন না। এই রাজনীতি বা এইরকম ক্ষেত্রগুলো বিজ্ঞান ছাড়া চলেই না। দেখুন 2026-এর আগে প্রতিবাদের পথেও কিন্তু দেখা যাচ্ছে ওই দাঁত ছেড়ে বেগুনি পা রেখেছে। বিপ্লবের রং বেগুনি, এটা যদি বলা হয় তাহলে কিন্তু আপনাদের অবাক লাগবে না, অন্তত আজকের পর। বেগুনি ছোপ শুধু দাঁতে নয়, বাংলার পথেও। গ্রাম মফস্বল শহর, গলি থেকে রাজপথ, সুজলা সুফলা গ্রাম বাংলাকে বুধবার রাঙিয়ে দিয়ে গেল বেগুনি। বেগুনি শাড়ি, বেগুনি চাদর, বেগুনি ওড়না হিজাব। প্রতিবাদীদের পরনে বেগুনি, দাবিদারদের পরনে বেগুনি, বঞ্চনার অভিমান বেগুনি, ক্ষোভের রং বেগুনি। দেখুন শ্রী 420-এ রাজ কাপুর ওই টুথপেস্ট বেচেছিলেন, সেটার রং বেগুনি ছিল না, সাদা কালো সিনেমা, ফলে আলাদা করে এটা বোঝারও কোনো উপায় নেই। তো আশা করা যায় তখন বেগুনিটা ছিল না আর কি। এসব এই আধুনিক বিপণন পদ্ধতি আর কি। এই যে হলুদে বেগুনি মিশলে সাদা হয়ে যায়, এটা তো টুথপেস্ট কোম্পানিগুলোর কল্যাণে আমাদের জানা হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এইখানে যে বেগুনিটা দেখলেন, এই বেগুনির সঙ্গে কি মিশবে? এবার ধরুন শাসকের দিক থেকে যদি দেখতে চান, এই বিষয়টা তো তাদের খুব একটা পছন্দ হবে না। এই ধরনের যদি বিপ্লবী বা বিদ্রোহী বা প্রতিবাদী কোনো রং থাকে, তাকে বেরং করে দেওয়াটাই চিরকাল শাসকের লক্ষ্য থাকে। তো এই ক্ষেত্রে শাসক এটাকে বেরং করে দেওয়ার মতো রং কোথায় পাবে? দরকার হলুদ, হলুদ কোথায় পাই? বামেরা লাল, আদি তৃণমূল সবুজ, এখনকার তৃণমূল নীল, বিজেপি গেরুয়া, আর কংগ্রেসের কালার কম্বিনেশন তো তৃণমূলের মতোই আপনারা জানেন। তাহলে হলুদ কে? হলুদের খোঁজ তার মানে পড়বে। হলুদ আছে, ঠিক হলুদ নয়, পুরো হলুদ যখন নেই তখন হলুদের কাছাকাছি রং খাকি হলেও চলবে নিশ্চয়ই। সেটাই বেঁচেছিল আজকে শাসক। দাঁতের হলুদ ছোপকে সাদা করতে যেরকম হলুদের সঙ্গে বেগুনি টুথপেস্ট মেলাতে হবে, তেমনি প্রতিবাদের বেগুনি রঙকে সাদা করতে, মানে ফর্সা করতে, মুছে দিতে, কেউ বলবে নিউট্রালাইজ করতে, প্রশমন করতে, কাল রাত থেকেই খাকি উর্দিকে অ্যাক্টিভ করে দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আশা কর্মীদের পুলিশ চিনবে কী করে? খুব সহজ, বেগুনি ওই ইউনিফর্ম রয়েছে না, বেগুনি পোশাক। পুলিশকে বোধহয় নির্দেশ দেওয়া হয়েছিল। এবার পুলিশ দেখুন নির্দেশের দাস, এইটা আমরা বুঝেছি। এবং পুলিশের মতো শৃঙ্খলাপরায়ণ বাহিনী তো খুব কম হয়, তাদের কিন্তু ঠিক যেরকম বেছে দেওয়া হয় ঠিক সেরকম। আমাদের একবার মনে পড়ে যাচ্ছে, একবার আমরা তখন একটা জায়গায় কাজ করতাম, অন্য জায়গায়, অন্য রাজ্যে।
তো সেইখানটায় নির্দেশ ছিল যে ঢুকবে তাতে লিখে নিতে হবে, নোট করতে হবে, যে দরজায় বসে থাকে তাকে নিরাপত্তারক্ষীকে নোট করতে হবে কে ঢুকেছে, তার নাম ধাম সব কিছু। তো একদিন হঠাৎ বাঁদর ঢুকে পড়েছিল জানলা গলে। তা যা সবাই আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ওখানে বলা হয়েছিল যে আরে বান্দর ঘুষ গয়া, বান্দর ঘুষ গয়া। সে যে ওখানে নিরাপত্তা রক্ষী ছিল সে সবার আগে দেখি ওই ভিজিটার্স বুক খুঁজে দেখছে বান্দর এন্ট্রি নেই কিয়া। মানে তার কাছে প্রথম প্রশ্ন হলো যে তার ওই খাতায় নাম লিখিয়ে কেউ কি করে ওরকমভাবে ঢুকে পড়লো, কীরকম নিয়মনিষ্ঠ ভাবুন। তা পুলিশও ওই রকমই, তার কাছে একটাই মাথার মধ্যে ছিল বোধহয় ওই 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 নিরাপত্তারক্ষীর যেরকম মাথায় ছিল যেই ঢুকুক তার নামটা লিখতেই হবে, পুলিশেরও মাথায় ছিল বেগুনি, দেখলেই আটকাতে হবে। বিভিন্ন প্রান্তের বিভিন্ন জেলার বাস থেকে শুরু করে শহরতলির লোকাল ট্রেন যেখানেই জানেন তো বেগুনি শাড়ি দেখা গেছে, মোটামুটি আটকে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা যা দেখলাম সারাদিন ধরে যা খবর এসছে তার নির্যাস কিন্তু এটাই। এবার প্রথমে আশাকর্মীরা বুঝতে পারেননি যে তাদের পুলিশ চিনে ফেলছে কি করে। পুলিশের ওই বেগুনি ছাঁকনিতে অনেকেই কিন্তু অনেক আশাকর্মীতেই আটকা পড়ে গেছিলেন। এমনকি শোনা যাচ্ছে কি জানেন, যারা আশাকর্মী নন কিন্তু ঘটনাচক্রে আজ বেগুনি পোশাক পরে বেরিয়েছিলেন তারাও নাকি পুলিশের ওই ছাঁকনিতে আটকে যেতে বসেছিলেন। কয়েকজনকে নাকি টানাটানিও করা হয়েছে, শেষ পর্যন্ত তারা ছাড়টার পেয়েছেন নিজেদের পরিচয় জানিয়ে। আর কয়েকজন আশাকর্মী তারা যখনই বুঝে গেছেন যে এই রকম ছাঁকনি একটা তৈরি হয়েছে এবং তাতে ওই পোশাকের জন্যেই তারা আটকে যাবেন, আমি শুনছিলাম যে আমাদের সহকর্মীরাই বলছিলেন যারা কভার টাভার করতে গেছেন বিভিন্ন জায়গায়, যে দেখা যাচ্ছিল একটার সময় ওই বিভিন্ন যেগুলো সুলভ শৌচালয় টাইপস আর কি, সেগুলোর ওখানে প্রচুর ভিড়, সবাই ভেতরে ঢুকছেন, পোশাক বদলে ওই ব্যাগের মধ্যে বেগুনি পোশাক ঢুকিয়ে অন্য পোশাক পরে বেরিয়ে আসছেন যাতে পুলিশ চিনে ফেলতে না পারে। যার জন্যই দেখবেন এই বিভিন্ন জায়গায় এই আশাকর্মীদের ভিড়ে অন্য পোশাক পরা অনেক আশাকর্মীকে দেখা গেছে। তবে অধিকাংশ আশাকর্মী কিন্তু পরিচয় লুকিয়ে নয়, সগর্বে পরিচয় জাহির করেই স্বাস্থ্য ভবনে পৌঁছেছিলেন। পুলিশকে রংটা চিনিয়ে দেওয়া হয়েছিল, আর পুলিশও তার মানে রাইট রং বিচার করেনি, তারা তাদের কাজটা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বেগুনি ঢেউ থেকে যে দাবিগুলো উঠেছে সেগুলোকে কি কেউ সত্যি রং মানে অন্যায় অন্যায্য বলতে পারছেন? খেয়াল করে দেখুন তো, যে রাজ্যে 1000 টাকা ভাতা দেওয়া হয় সেখানে 5000 টাকা পারিশ্রমিকে হাড় ভাঙা খাটনি খাটেনি আশাকর্মীরা। কি করেন না, শিশু প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা করেন, তাদের সেগুলো খাবার দাবার দেওয়ার ব্যবস্থা করেন, বিভিন্ন জায়গায় ওই মিড ডে মিল টিল সব কিছু তাদের দেখভাল করতে হয়। গ্রাম বাংলায় প্রাথমিক চিকিৎসা, জন্ম মৃত্যুর হিসেব রাখা, এগুলো সব কিছু, এই সমস্ত ডেটা আপডেট করা, মানে আজকে যেই বিএলও টিএলওরা যা যে কাজকর্মগুলো করছেন তার প্রাথমিক তো সারা বছর ধরে, তারা সারা মাস ধরে চালান, সব গুরুদায়িত্ব তাদের পালন করতে হয়। তারপর তারা চেয়েছেন কি, তাদের যা বকেয়া আছে তা মিটিয়ে দিতে হবে। মানে আশাকর্মীদেরও ভাবুন ওই সামান্য বেতন সেটাও বকেয়া। এবার সেই বকেয়ার সঙ্গে সঙ্গে তারা চেয়েছেন ন্যূনতম 15,000 টাকা স্থায়ী বেতন, তার সঙ্গে যেগুলো তাদের পাওয়া উচিত বলে তারা মনে করছেন, মাতৃত্বকালীন ছুটি, একটু মেডিকেল লিভ, কেউ মারা গেলে পরিবারকে আর্থিক সহায়তা, এগুলো কি খুব খুব বেশি চাওয়া? অধিকাংশ লোকই তো পান, অধিকাংশ জায়গাতেই তো দেওয়া হয়, সরকারি কর্মীরাও তো পান। এটা না হয় ধরে নিচ্ছি সরাসরি সরকারি কর্মী নন, এইটুকুনি চাহিদা তারা। এটা 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 দেখুন, যেখানে সত্যি সত্যি যারা কোনোভাবেই কোনো কিছুর সাথে যুক্ত নন তাদের জন্য তো কত রকম প্রকল্প চালু হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার তো গর্ব করে বলে প্রত্যেকটা মুহূর্তের জন্য একটা করে প্রকল্প আছে, আপনাকে ঘিরে রয়েছে সরকার। তাহলে এরা কেন সেই ঘেরাটোপের বাইরে রয়ে যাচ্ছেন? মোবাইলে ডেটা আপলোড করতে হয় এদের, কারণ বিভিন্ন ওই তথ্যপত্র আপলোড করতে হবে। মোবাইলে রিচার্জ বাবদ প্রত্যেক মাসে একটা ন্যূনতম টাকা চেয়েছেন। সত্যিই তো, কেন নিজেরা পকেট থেকে পয়সা খরচা করে তারা রিচার্জ করে সরকারি কাজকর্ম করবেন? আশাকর্মীরা কি দাবি করেছেন জানেন, তাদের নাকি স্বাস্থ্য ভবন 21শে জানুয়ারি ডেকে পাঠিয়েছিল
বলা হয়েছিল 21শে জানুয়ারি আসুন, হয়তো তারা স্বাস্থ্য ভবনের ডাক শুনে রওনা দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য ভবন হয়তো ভেবেছিল এরা নিশ্চয়ই সেই রবি ঠাকুরের গান গাইতে গাইতে আসবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু এরা যে একলার বদলে অনেকে মিলে আসবেন, অনেকে মানে অসংখ্য হয়ে আসবেন, এটা বোধহয় কেউ ভাবেননি। এবার যখন দেখেছেন তখন হয়তো তড়িঘড়ি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলে ফেলেছেন যে না না আর আসার দরকার নেই। এবং এই বক্তব্য মানে নেমন্তন্ন ফিরিয়ে নেওয়া, এটার তো কিছু সঙ্গে সঙ্গে রিয়াকশান আছে। তো ওই জন্য স্বাস্থ্য ভবনের সামনে লোহার ব্যারিকেড বসেছে, আর জেলাতে জেলাতে পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। আর সারাদিন ধরে রাজ্য জুড়ে খাকি আর বেগুনির লুকোচুরি চলেছে এই আন্দোলনটাকে ফর্সা করে দিতে। ভোটের আগে সাধারণত রাজনৈতিক দলগুলোর রঙে রঙিন হয়ে ওঠে শহর। বেগুনি বঙ্গ রাজনীতির রং না হলেও বুধবার কলকাতা জুড়ে বেগুনি বিপ্লব। বাংলায় বেগুনি মানে আশা। বেতন বৃদ্ধি, বকেয়া মেটানো সহ একাধিক দাবি নিয়ে গোটা রাজ্যের আশা দিদিরা বুধবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু রাজ্য পরিষ্কার করে দিয়েছিল তাদের সায় নেই। আমরা মহিলাদের সঙ্গে আছি, খালি নিছক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করলে ভাববেন না আমরা দুর্বল, এটা মনে রাখবেন। পুলিশ মঙ্গলবার থেকেই অ্যাকশনে, জেলায় জেলায় বাধা, আশাকর্মীদের আশাহত করার সব চেষ্টা। কাউকে আটকে দেওয়া হলো বাড়িতেই। ম্যাডাম কি কারণে আটকানো হচ্ছে? যেতে দিন ম্যাডাম ওনারা যেতে চাইছেন, ওনাদেরকে কি কারণে আটকানো হচ্ছে ম্যাডাম? কোথাও বাসের চাকায় ব্রেক, বেগুনি বিরোধী অভিযানে শাসকের সিগন্যাল লাল। পুলিশ এসে আমাদের গাড়িটাকে আটকে দিল। আমাদের বাস মালিক ফোন করে বললো যে গাড়ি যাবে না। কেন? বলছে ওরা নাকি বিজেপি করে আর টিএমসি লোক মালিকের বাড়ি থেকে ঝামেলা করছে। জেলায় জেলায় আশাকর্মীদের ট্রেনে উঠতে বাধা, বোলপুরে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো। পশ্চিম মেদিনীপুরের লাইনে শুয়ে বিক্ষোভ। এই ব্যাপক বাধা পেরিয়ে যারা আশা পূরণ করে শিয়ালদা বা হাওড়ায় পৌঁছলেন তাঁদের আটকে দেওয়া হলো স্টেশনেই। সেখানেই শুরু বিক্ষোভ। মাঝ রাস্তায় এসে আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে, ড্রেস চেঞ্জ করে আমরা তারপরে এখানে আসতে পেরেছি। তো বিভিন্ন জায়গায় পুলিশের কাছে আমরা হেনস্থা হচ্ছি, পুলিশ বিভিন্ন জায়গায় আমাদের আটকিয়ে দিচ্ছে। কেন? কালকের থেকে পুলিশের উপর পুলিশ আমাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, জোর করে পুলিশে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো কোনো অপরাধী না। দিদি আপনি মনে রাখেন 2026-এ 80,000 আশা দিদি আছি আমরা, আপনাকেও আমরা দেখে নিব। স্বাস্থ্য ভবন ব্যারিকেডে মোড়া, আন্দোলনকারীরা পুলিশে ঘেরা। একসঙ্গে সংহতভাবে এলে ওদের কাছে আরো ভয়ঙ্কর হবে সেটা। ফলে যেমন বিভিন্ন জেলায় জেলায় আটকে রেখেছে, কলকাতাতেও বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে। স্লোগানে স্লোগানে কলকাতার রাজপথ সরগরম। বেগুনি বিপ্লবে আশাকর্মীরা আশার আলো দেখতে পেলেন কি, নাকি আরও একটা আশাভঙ্গের আশঙ্কা? দেখুন, সিনেমায় আপনারা গুলাব গ্যাং দেখেছেন, বাস্তবের অনুকরণেই তৈরি সিনেমা, কিন্তু এটাকে বেগুনি গ্যাং হিসেবে কেউ দেখবেন কিনা বা রাজনৈতিক দলগুলো তারা দেখবে কিনা সেটা বলাটা খুব মুশকিল। ভাবছেন তো, এদের আন্দোলনটা তো সরাসরি এদের নিজেদের ব্যক্তিগত আন্দোলনের জায়গা, এদের মাইনে, এদের বকেয়া, এইসবই তো চেয়েছেন এনারা। কিন্তু আসলে এটার মধ্যেও সামনে যেহেতু ইলেকশন রয়েছে, একটা রাজনৈতিক ছায়া আমরা দেখতে পাচ্ছি। এটাই আন্দোলনের একটা উল্টো দিক, সাইড এফেক্টও বলতে পারেন অথবা সরাসরি এফেক্টও বলতে পারেন। কারণ আশাকর্মীরা তো সরাসরি ওই 26-এ দেখে নেওয়ারই হুমকি দিচ্ছে। খেয়াল করে দেখুন, 80,000 বুথ, 87,000 আশাকর্মী, তাদের ডিরেক্ট যোগাযোগ কাদের সঙ্গে? মহিলা ভোটারদের সঙ্গে। মহিলা ভোটাররা কারা? এ রাজ্যে যারা ভোট ব্যাংক বলে পরিচিত এবং যাদের জন্য সুনির্দিষ্টভাবে সরকারি অসংখ্য প্রকল্প রয়েছে। গরিব মানুষের হেঁসেল পর্যন্ত এই আশাকর্মীরা অনায়াসে পৌঁছে যেতে পারেন। বা তারা যদি ব্লকে ব্লকে মন্ত্র দিতে শুরু করেন, 26-এর দক্ষযোগ্য কিন্তু সেখানেই পণ্ড। দেখুন, এই বেগুনি বিপ্লব দেখে মজাটা হচ্ছে এই পর্যন্ত শুনে সবাই ভাববেন এবং
বিজেপি সমর্থকরাও নিশ্চয়ই যথেষ্ট পরিমাণ উৎসাহিত হয়ে উঠবেন এবং বিজেপি নেতৃত্ব তারা তো এই ধরনের বিষয়গুলো সরকার বিরোধী যে কোনো বিষয় দেখলেই প্রবল উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এক্ষেত্রেও নিশ্চয়ই হচ্ছেন এবং সত্যি কথা বলতে কি এটা আমাদের ধারণা নয়, এটা বাস্তব। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালব্য তিনি তো সোশ্যাল মিডিয়ায় আশা কর্মীদের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখে দিয়েছেন যে নারী হয়ে নারীর অপমান করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? একদম স্লোগান। এবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দিদি বলেন, আশা কর্মীদেরও তো দিদি বলেই ডাকা হয়। এটা হয়তো এদের সবার মনে ধরেছে। একজন দিদির বিরুদ্ধে যদি 87,000 দিদিকে দাঁড় করিয়ে দেওয়া যায়, তারা যে ভাবমূর্তিতে ধাক্কা মারার চেষ্টা করছিলেন সেটা তারা প্রাথমিকভাবে দুজন গুনেছেন, মানে একদিকে বিজেপি আর অন্যদিকে ইডি, কিন্তু এখন তো তার সাথে 87,000 দিদি যোগ হয়ে যাচ্ছে। অমিত মালব্যের তো খুশি হওয়াই উচিত, কিন্তু যেটা অমিত মালব্যর মাথায় আসছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় খেলছে না। তিনি কি ভাবেননি যে এই সময় এইভাবে যদি এই বিষয়টাকে আটকে দেওয়ার চেষ্টা হয় তাহলে এটার হিতে বিপরীত হতে পারে, ভোটে একটা উল্টো প্রতিক্রিয়া হতে পারে। এবং খেয়াল করে দেখুন, যে এত অসংখ্য মানুষ, এর পেছনে একটা রাজনৈতিক দল এসইউসিআইয়ের একটা বড় উপস্থিতি আছে। প্ল্যাকার্ড ট্যাকার্ডগুলো দেখলে আপনারা বুঝে নেবেন। কিন্তু তৎসত্ত্বেও এটাকে অস্বীকার করা যায়, এর মধ্যেও হয়তো অনেক তৃণমূল সমর্থকও মিশে রয়েছে। এবার তাদের কাছ থেকে সেখানকার নেতৃত্ব খবর পাননি এবং তারা গোটা বিষয়টার অভিঘাতটা বুঝতে পারেননি, কেন্দ্রীয় স্তর অবধি ব্যাপারটা পৌঁছয়নি, এরম ভেবে নেওয়ার কোনো কারণ নেই। এবার সুতরাং ওই বললাম, যেটা বিজেপির নেতৃত্ব ভাবছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব ভাবছেন না, এটা ভাবার খুব কারণ আছে কি? দেখুন, পাটিগণিতের পদ্ধতিতে অঙ্ক কষলে মনে হবে যে ঘাস ফুলের বনে বেগুনি মাথা তুলছে। একটু বীজগণিতের ফর্মুলায় অঙ্কটা কষুন, এটাও মনে হতে পারে তখন ঘাস ফুলের মনে আর যে কটা রং রয়েছে, বা রঙগুলোকে আপনারা বিরোধিতার রং বা কোথাও গিয়ে আশঙ্কার রঙও বলতে পারেন, বেগুনি সব কটাকে ঢেকে দিচ্ছে। দেখুন, পুলিশ বাধা দেওয়ার পরেও স্বাস্থ্যকর্মীরা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছেছেন। 5 আশাকর্মীকে ডেকে বৈঠক করা হয়েছে এবং পুলিশ কিন্তু তাদের অ্যালাউ করেছে। একটা রাস্তা, যে ছবিগুলো আপনারা দেখছেন, এরমভাবে ভর্তি হয়ে যাওয়া এই পর্যন্ত তাদের করতে দেওয়া হয়েছে, ছত্রভঙ্গ করা হয়নি। অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে যেখানে যেভাবে নিয়ন্ত্রণ করা উচিত পুলিশ কিন্তু সেটাই করেছে। তাহলে বাধা দেওয়াটা হলো কোথায়, বা বাধা দেওয়া হলো কেন, এটা আগে বলি। বাধা কি দেওয়া হলো, নাকি পাইপটা সরু করে দিয়ে যেরকম জলের তোর বাড়ানো যায় সেরকমই বাধা দিয়ে আশাকর্মীদের আন্দোলনটাকেই রাজনীতির মূল স্রোতে নিয়ে আসা হলো, তার অভিঘাতটা বাড়িয়ে দেওয়া হলো, লোকের কাছে তার গুরুত্বটা বাড়িয়ে দেওয়া হলো। লাভ কী হলো? অনেক কিছুই হতে পারে। রাজনীতির হিসেব আপনি আমি কি এত সহজে বুঝবো? আমরা ছোট করে ভাবতে পারি, মানে কি কি ঢাকা পড়ে গেল তাতেই আজকে সারাদিনের এই বেগুনি রঙে, সেটা যদি দেখেন তাহলেই হয়তো একটা ছোট্ট অঙ্কের হিসেব আপনাদের মনেও কষার মতো জায়গায় পৌঁছে যাবে। দেখো, ধর্মতলার মোড়ে আজকে আইএসএফের বিরাট সম্মেলন ছিল। বিপুল সংখ্যক সমর্থক কলকাতায় নিয়ে এসেছিলেন নৌসাদ সিদ্দিকী, এবং নৌসাদ সিদ্দিকীর নির্বাচনী প্রতিশ্রুতি সেটা কিন্তু এই শাসক দলের কাছে অনেকটা ইলেকট্রিক তারের মতো। যখনই তিনি এরকমভাবে ধর্মতলার কাছাকাছি কোথাও গিয়ে এই নির্বাচনের আগে, সে কোনো রকম নির্বাচনের আগে এরকম সমাবেশ করেন, সেটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা তড়িতাহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা এই ধর্মতলাতেই দেখা গেছে। মানে 2023-এ এই তারিখেই নওশাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে গ্রেফতার করা হয়েছিল, মনে আছে আপনাদের? পীরজাদাকে পুলিশ হেনস্থা করছে, এটা তো মুসলিমদের মনে দাগ কেটেছিল, যার মূল্য শাসক দল ওই সাগরদিঘি উপনির্বাচনে চুকিয়েছে। আর তারপর বায়রান বিশ্বাসকে ডেকে আবার তৃণমূলে ঢুকিয়ে দিয়ে হয়তো ওই রঙের সাথে রং মিশিয়ে দিয়ে রঙটাকে সাদা করে দেওয়া হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু অভিজ্ঞতাটা সেটা কি মন থেকে মুছে গেছে?
তার মানে 21শে জানুয়ারি যা ধর্মতলায় নওশাদ সিদ্দিকীর উপস্থিতি রাজ্যের পক্ষে অস্বস্তিকর হতে পারত, কিন্তু রাজ্যবাসী তো সেই দৃশ্যটা দেখতেই পারলেন না। দিনভর স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের নিয়ে এরকম তুলকালাম চললো, গোটা কলকাতায় বিভিন্ন জায়গায় অবস্থান চললো যে মিডিয়া তো ক্যামেরা ঘোরাতেই পারলো না। এমনকি ধর্মতলাতেও তো আশাকর্মীদের একাংশ গিয়ে বিক্ষোভ দেখালেন। এবার আশাকর্মীদের বিক্ষোভ কারা পরিচালনা করলো খেয়াল করে দেখুন। ওই বলছিলাম এসইউসিআইয়ের শ্রমিক সংগঠন। এসইউসিআই কোন দল? যারা 2009 এবং 2011 সালে তৃণমূলের জোট সঙ্গী। তৃণমূলের সঙ্গে জোটে তৃণমূলের ভাগে যে আসন পড়েছিল তার থেকে এসইউসিআইকে লড়তে দিয়েছিলেন মমতা। 2023 সালে এসইউসিআইয়ের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের জন্মশতবর্ষে ব্রিগেডে তো বিরাট সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনও তো বিনা বাধায় বিরাট জমায়েত নিয়ে উতরে গেছিল। তখন অনেকেই কিন্তু এটা বলেছিলেন যে এসইউসিআই তলায় তলায় নাকি ওই সরকারি পরিকাঠামোগত সহায়তা পেয়েছিল। এগুলো রাজনৈতিক প্রচার, কিন্তু তার মানে মুদ্রার দুটো পিঠই রয়েছে। বেগুনি পোশাক পরে হাজার হাজার দিদির ওই রাস্তায় নামা, সেটা নবান্নে বসে থাকা দিদির পক্ষে কিছুতেই তো স্বস্তিদায়ক হতে পারে না। কারণ বামপন্থী দল এসইউসিআই যদি 2011-এ বামফ্রন্টের বিরুদ্ধে জোট করতে পারে, 2026-এ তারা অন্যরকম ভাবতেও পারে। এবং সবথেকে বড় কথা, মানুষজন তো এত রাজনৈতিক অঙ্ক দেখবেন না, তারা দেখবেন এই বিশাল সংখ্যক নারী বাহিনী, তারা তাদের বঞ্চনার দাবি নিয়ে তারা রাস্তায় নেমে এসছেন। মানে যেটা আমাদের চোখের আড়ালে থেকে যায়, আমরা যেখানে শুধু ওই বিভিন্ন প্রকল্প দেখি, তার আড়ালে বিরাট সংখ্যক নারী শক্তি, তারা আসলে কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছেন, বঞ্চনার শিকার। এটার কি কোথাও প্রভাব পড়তে পারে বাকি নারী শক্তির ওপর? মানে বুঝতে পারছেন, অঙ্ক কষে বিভিন্ন কিছু করা যেতে পারে, কিন্তু অঙ্কের দুটো দিক সবসময় থাকে, এক ঠিক হওয়া আর দুই ভুল হওয়া। সুতরাং আশা আর আশঙ্কার পর্যাপ্ত কারণ সব শিবিরেই কিন্তু রয়েছে। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে আটকাবে। শুধু বিজেপির আন্দোলন নয়, আশাকর্মীর আন্দোলন নয়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। কোথাও না কোথাও তো পুলিশকে সেই জায়গাটায় আটকাতে হবে ইত্যাদি, কিন্তু আশা কর্মীদের উপর কোনো রকম বল প্রয়োগের বা আশা কর্মীদের কোনো রকম অসম্মান করার কোনো রকম অভিপ্রায় পুলিশ প্রশাসন সরকারের ছিল না। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা দিদি বোনেদের উপরে, এটা সমর্থন করা যায় না। বর মানে দুবার বর। ওটা আজ সকালে উঠে হিরণের ছবি দেখেছেন, দ্বিতীয়বার বিয়ে, সেই জন্য বর বেরিয়ে যাচ্ছে, বর। গোটা বাংলা দেখছে, আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। কোনো বঙ্গ বিরোধী শক্তির, তৃণমূল বিরোধী শক্তির কোনো প্ররোচনায় দয়া করে পা দেবেন না। দেখুন, যেটা কুণাল ঘোষ বললেন সেটা কিন্তু একদিকে ঠিক। ওই বললাম, সুনিয়ন্ত্রিতভাবে হয়তো এই আশা কর্মীদের বিক্ষোভকে নিয়ন্ত্রিত করলো হচ্ছে পুলিশ। এটা কিন্তু ওই জয়পুরের পুলিশের কাছে তাদের একদম হাতে গরম একটা ডেমনস্ট্রেশনও হয়ে যেতে পারে, তাতে তাদের ইমেজটা ভালো হবে। কিন্তু মুশকিল হচ্ছে, এই ইমেজের কথা তো বললেই আবার সে একই জায়গায় পৌঁছে যেতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ইমেজ নিশানা হচ্ছে দেশের শীর্ষ আদালতে, আর রাজপথে মুখ্যমন্ত্রীর সফল প্রকল্পকেই চ্যালেঞ্জ করে বসছেন আশাকর্মীরা। এরা যে দুয়ারে সরকারের নীল সাদা রঙের শামিয়ানার নিচে সব রকম সরকারি প্রকল্পে নাম লেখানোর সুযোগ পেলে, এটা রং মিলন্তি ব্যাপার আর কি। চারপাশে রংটা খুব ইম্পর্টেন্ট, রং না থাকলে রাইট হবে কি করে, এটাও ঘটনা। দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ভাতার সুযোগ রয়েছে, এবং যার মধ্যে প্রধান কি, লক্ষ্মীর ভাণ্ডার। এর সাফল্য নিয়ে শাসক দলও ফলাও করে প্রচার করে। কিন্তু বুধবার শহরের বেগুনি সুনামি শুধু সরকারি নীল সাদা রঙকেই চ্যালেঞ্জ করেনি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক ভাতা প্রকল্প নিয়েও কিন্তু সরাসরি প্রশ্ন তুলে দিয়েছে। খেয়াল করে দেখুন, নারী শক্তি, তারা দেশের একটা সবসময় একটা নিয়ন্ত্রক শক্তি। তারা এ রাজ্যে একটা ভোট ব্যাংক,
এরা যে আসলে সমস্ত কিছুকে ভোটের আঙ্গিকে দেখা হয়, তো সেদিক দিয়ে দেখতে গেলে নারী শক্তিও এখানে ভোট ব্যাংক। এবার সেই ভোট ব্যাংককে প্রভাবিত যে এই লক্ষ্মীর ভাণ্ডার করেছে, এটা তো পরীক্ষিত সত্য, নতুন করে কিছু বলার নেই। কিন্তু সাম্প্রতিককালে আমরা কিন্তু দেখছিলাম যে এই প্রকল্পগুলো মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তো অভ্যস্ত হয়ে গেলে অধিকার বলে মেনে নেয়। এবার যখনই অভ্যস্ত হয়ে যায়, অধিকার বলে মেনে নেয়, তখন কিন্তু এটার সম্পর্কে মানুষের ওই যে একটা নতুন শুরুতে যেটা ধাক্কা, ওয়াও ফ্যাক্টর, আরে এই তো উনি দিচ্ছেন, এত দিচ্ছেন, এইটা চলে যায়। দিচ্ছেন না কেন, এই প্রশ্নটা উঠতে শুরু করে। ঠিক যেরকম ওই ময়নায়, সেখানে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা বন্ধ রয়েছে, 7,000 7,500 লোক নাকি তারা এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না। বলা হচ্ছে মানে ওটা অভিযোগ, ওখানকার লোকের অভিযোগ যে ওখানে বিজেপি জিতছে বলে সেই জন্য ওখানে এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে ঠিক ওই সাগর দিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের টিকিটে জেতার পর যে অভিযোগ উঠেছিল সেই রকম আর কি। তো দেখুন সেটা আবার ওই বাইরন বিশ্বাস তৃণমূলে আসতেই চালু হয়ে গেছিলো, এটাও ঘটনা। তো ময়নার তো আবার ওখানকার লোকজন বিজেপির তরফ থেকেই আর কি, তারা তো আবার হাইকোর্টে নিজেদের অধিকারের আদায়ের জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। অর্থাৎ কি, ওটাকে লক্ষ্য রেখে সামনে রেখে এখন লোকে ওটাকে অধিকার করে নিয়ে সে অধিকার আদায়ের চেষ্টা শুরু করে দিয়েছে। ঠিক একইভাবে আমরা সম্প্রতি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় মানুষজন, এই নির্বাচন আসছে তো, বিভিন্ন লোকজন প্রতিশ্রুতি দিয়ে নেতারা ভোট টোট চাইবেন, তার ক্ষেত্র প্রস্তুত করতে যাচ্ছেন, কিন্তু সেখানেও কিন্তু এই বক্তব্যগুলো তাদের শুনতে হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তার বদলে রাস্তা করে দিন। আর আজকে এই যে বেগুনি ব্রিগেড, এই যে চারপাশে তারা যেভাবে আন্দোলনের রং বেগুনি করে দিলেন, সেই নারী শক্তিও কিন্তু একটা জায়গায় খেয়াল করে দেখুন, ওই একই জায়গায় আঘাত করেছেন। তারা বলেছেন আমরা ওই অনুদান চাই না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না, তার বদলে আমাদের ন্যায্য ভাতা, ন্যায্য মাইনে চাই। অর্থাৎ কোথাও গিয়ে তাদের অধিকারটা, সেটাকেই তারা সুপ্রতিষ্ঠিত করতে চাইছেন। এটা কিন্তু একই সঙ্গে দেখুন, এবার উল্টো দিক থেকে নির্বাচনের আগে ওই একদিকে যদি আপনি দেখেন ওই ভাবমূর্তি, সেই ঢালে আঘাত, আর আরেক দিকে সেরা অস্ত্রে আঘাত, অর্থাৎ জোড়া ধাক্কা দেওয়ার একটা প্রচেষ্টা। লক্ষ্মী ভান্ডার কি হবে? আমরা তো পরিশ্রম করি না, আমরা পারিশ্রমিক চাইছি, আমাদের তো ন্যায্য অধিকারে আছি না। আমরা তো ধরুন কোনো কিছু এক্সট্রা চাই না, বসে বসে টাকা চাই না, আমরা কাজ করব, আমরা টাকা নেব না। আমরা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই কর্মসংস্থান চাই, আমরা আমাদের 15,000 টাকা আমরা বেতন চাই। আমরা কোনো লক্ষ্মী ভান্ডার কিংবা কোনো পার্টি কোনো থ্রু দিয়ে আমরা আসিনি, আমরা নিজেদের কাজের ক্ষেত্রে যেটা আমরা কাজ করি সেইটুকু পাওনা টাকা আমরা নিতে এসেছি। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, লক্ষ্মীর ভাণ্ডারটাও না জনগণের কাছ থেকে টাকা নিয়ে মেয়েরা সেই টাকাগুলো দিচ্ছে। আমাদের যে লাখো লাখো আশারা কাজ করছে, তাদের টাকা মাসের পর মাস কোনো না কোনো ব্যাংকে জমা থাকছে, সেই টাকা সুদের টাকা, হয়তো লাখো লাখো টাকা এই ঘরে ঘরে 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, সেই সুদের টাকাটাই আমাদের দিয়ে নাম কিনছেন দিদিমণি। ওই বলছিলাম, যে অঙ্কই যে জিনিসের পেছনে থাকুক, আসলে যেটা লোকের সামনে দেখেন, সাধারণ মানুষ তো অত কিছু ভাবেন না। এই যে বক্তব্যগুলো তারা শুনছেন, তারা তো দেখছেন যে আশাকর্মীরাও কীভাবে নিজেদের মতো করে নিজেদের দাবিটাকে একটা আন্দোলনের এবং ভোটের একটা ইস্যু করে তোলার মতো জায়গায় নিয়ে যাচ্ছেন। খেয়াল করে দেখলেন কোন জায়গার থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, সেটার উপরে যে তাদের অধিকারটা, সেটা কিভাবে প্রতিষ্ঠিত করে দিলেন যে তাদের বকেয়া টাকাটাই আসলে ব্যাংকে রাখা আছে, তার সুদের টাকাতেই চলছে। সেটাই হচ্ছে কি হচ্ছে না সেগুলো তো পরের প্রশ্ন, বললেন তো, এটা তো শুনছেন মানুষজন। এবার এই জায়গার থেকেই সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে? ভাতা নয়, সম্মানের চাকরির দাবিতেই পথে নেমেছেন এই আশাকর্মীরা, এই এতজন মানুষ, এত মহিলা। এবার এটা দেখলে কারা বেশি উৎসাহ পাবে? নিশ্চিতভাবেই রাজ্যের বিরোধীরা। এটা রাজ্যে এখন সরকার বিরোধী যেরকম যাই হবে, তাতেই তো তারা উৎসাহ পেয়ে যাবেন, এটাই খুব স্বাভাবিক। আর এরকমই যখন হয়, তখন না আমরা একটুখানি পেছন ঘুরে তাকাতে চাই, জানেন তো। কারণ এরকম যেগুলোর মধ্যে সরাসরি ওই রাজনৈতিক দাবি নিয়ে কোনো আন্দোলন নয়, এরকম আন্দোলন দেখলেই সেটাকে আবার রাজনীতি কুক্ষিগত করার চেষ্টা করে। খেয়াল করে দেখুন, নিয়োগ দুর্নীতি আর আরজিকর আন্দোলনের পর
এই প্রশ্নটা আপনার মাথায় আসবে না? দুটো ক্ষেত্রেই তো রাজনীতি ঢুকে সেটাকে কীভাবে আস্তে আস্তে ফর্সা করে দিয়েছিল, রাজনীতির রং মিশে। তারপর এই প্রথমবার শহরের রাজপথ এরকম আরেকটা আন্দোলনের সাক্ষী হয়েছে। সুতরাং রাজনীতি যে ওর মধ্যে ঢুকতে চাইছে এটা নিয়ে কোনো সংশয় নেই, আমরাও সেটাকে ফলো করছিলাম। ধরুন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি আন্দোলনকারীদের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু সেখানেও রং মিলন্তি হয়নি। মানে গেরুয়া সাহায্য ফিরিয়ে দিয়েছেন বেগুনি রঙের আন্দোলনকারীরা, সেখানেও তারা বলেছেন খাবার চাই না, বরং শুভেন্দু অধিকারীকে এসে কথা বলতে হবে। বিফল হয়েই হয়তো শুভেন্দু অধিকারীর দূতকে সেখান থেকে ফিরতে হয়েছে, কিন্তু তিনি তার থেকে আবার একটা ইতিবাচক দিকও নিশ্চিতভাবেই দেখতে পারেন যে তারা তার সঙ্গে কথা বলতে চেয়েছেন, মানে তাকে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন। রাজনীতি এই অঙ্কগুলো খুব ভালো করে। তারপর ধরুন লকেট চট্টোপাধ্যায় গেছিলেন, তাকে আশা কর্মীদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এটা দেখে আপনাদের মনে হতে পারে যে ওই যখন আরজিকর আন্দোলনের সময় ওই ডাক্তারদের আন্দোলনের মধ্যেও কিন্তু প্রাথমিকভাবে এই রাজনৈতিক নেতা নেত্রীরা গিয়ে এরকমই গো ব্যাক শুনেছিলেন। কিন্তু এটাও দেখুন, এর মধ্যে দিয়ে কোথাও গিয়ে এদের সঙ্গে রাজনীতির একটা যোগসূত্র তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে। এই যে বিরোধী দল নেতা, তার সঙ্গে তারা দেখা করতে চেয়েছেন, মানে একটা যদি এবার দেখা করতে চেয়েছেন বলে বিরোধী দল নেতা যান, যোগসূত্র তো তৈরি হয়ে গেল, তাই না? কিন্তু এক্ষেত্রে এই আশাকর্মীদের ইস্যুটা বিরোধী দল নেতার কাছেও কিন্তু এটা বড় কাঁটা হয়ে উঠতে পারে। কারণ এখন রাজ্য সরকার বিপাকে পড়ছেন, আনন্দ হচ্ছে, কিন্তু ক্ষমতায় যদি আসেন তাহলে আশাকর্মীদের দাবি দেওয়া তাদেরও তো মেটাতে হবে। আশাকর্মীরা তো এমনি এমনি তাদের সাথে কথা বলতে চাইছেন না, তারা সমস্ত অপশান সেইগুলোকে ছুঁয়ে রাখতে চাইছেন। কারণ হয় এরা জিতবেন, নয় ওরা জিতবেন, এর মধ্যে তো কিছু এটা হবে। সুতরাং দুদিকেই তারা বার্তা দিয়ে রেখে দিতে চাইছেন, যেই ক্ষমতায় আসুন তাদের বার্তাটা যাতে ঠিক জায়গায় পৌঁছে থাকে, সেটাই তাদের লক্ষ্য। আর মনে রাখতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারই হোক বা আশাকর্মীদের বেতন প্রকল্প একবার চালু হলে তার থেকে কিন্তু আর পিছিয়ে আসার পথ থাকে না। যেই ক্ষমতায় আসুক তাকে কিন্তু চালাতে হবে। খাবার দিতে শুভেন্দু অধিকারী পাঠিয়েছে, শুভেন্দু অধিকারী পাঠিয়েছে এনাদের খাবার দেওয়ার জন্য। শুভেন্দু দাদা এখানে আসুক, এসে যদি আমাদের বলে আমাদের ব্যবস্থা করছি, তাহলেই আমরা সব কিছু মানতে রাজি আছি। কেননা আমরা এই প্রত্যাশায় থাকতে চাই না, আমরা দাদার খাবার গ্রহণ করতে চাইছি না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার নেই, এরা কাফি আছে। কিন্তু তার মাঝখান থেকে আমাদের এখানে অফিস, আমরা আসছি, তার মাঝখান থেকে এখান থেকে একজন গোব্যাক বলছে, কিসের জন্য ভাই গোব্যাক বলছো? রাস্তাটা সবাই আসতে পারে, পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে, ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, মানুষের কত অসুবিধা হচ্ছে। রাস্তাটা সবাইয়ের আছে, সবাই রাস্তা দিয়ে চলতে পারে ভাই। দেখলেন তো, আশা কর্মীদের আন্দোলনের মাঝে লকেট চট্টোপাধ্যায় পৌঁছে গেছিলেন, একটা সময় খানিকটা গুটিয়েছিলেন, কিন্তু তারপর দেখুন আবার অনেক দিন পর, বিশেষ করে রাজ্য বিজেপির সাংগঠনিক পরিবর্তনের পর থেকে আবার তিনি সক্রিয় অবতারে ফিরছেন। এবার এরকম লকেটের মতো আর কাকে আপনারা দেখেছেন? দিলীপ ঘোষকে। ঠিক বুঝেছেন। এবার দিলীপ ঘোষ থেকে লকেট চট্টোপাধ্যায়, এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। কারণ বিজেপিতে এখন যে সাংগঠনিক রদবদল হয়েছে তাতে কিন্তু ইনচার্জ বলে একটা পোস্ট তৈরি হয়েছে। মানে দিলীপ ঘোষকে তো বড় সড়ো কোনো দায়িত্ব বা ভূমিকা দিয়েই তো ফেরানো হয়েছে, সেটা বুঝতেই পারছেন। অমিত শাহ স্বয়ং তাকে ফিরিয়েছেন। আর এরকম পুরনো নেতাদের অনেককেই কিন্তু এই ইনচার্জ করে ফেরানো হচ্ছে। এবার এটা ওই সেই আদি নব্যের একটা দ্বন্দ্বের ব্যাপার আর কি। এবার এই দ্বন্দ্বের মধ্যেই একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছিল যে দ্বন্দ্ব তো থাকে, তৃণমূলেও তো দ্বন্দ্ব রয়েছে। তৃণমূলকে তো আদি নব্যের লড়াইয়ে জেরবার হতে হয়েছে। কখনো ওই একবার আদিরা ওঠেন, একবার কখনো নব্যরা ওঠে, তারপর মাঝে মধ্যে একটা মিটমাটের চেষ্টা হয়। তো বিজেপিতেও এখন কিন্তু আপাতত সেই হয়তো আদির জায়গাটা উঠছে। এবার আদির উত্থান হলে স্বাভাবিকভাবেই যতক্ষণ না মিটমাটের জায়গায় পৌঁছচ্ছে, তাহলে নব্যদের খানিকটা তো ধাক্কা বটেই। এই ধাক্কার বার্তা সেটা কি সবার কানে যাচ্ছে নব্যদের? খেয়াল করে দেখুন, দিলীপ ঘোষ তিনি যখন ফিরলেন, অমিত শাহ যখন থেকে ফেরালেন, তিনি প্রথম কথাটা কি বললেন বা কাজটা করলেন? তিনি চলে গেলেন হচ্ছে খড়গপুরে। এই খড়গপুর থেকেই তিনি একসময় বিধায়ক ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু খড়গপুর ছেড়ে অন্য জায়গায় দাঁড়াতে হয়েছিল হিরণকে জায়গা ছেড়ে দিয়ে।
এবার তিনি যখন ওখানে গেলেন তখন হিরণের বক্তব্যটা প্রাথমিকভাবে খেয়াল করুন। তিনি কি বলেছিলেন? বলেছিলেন যে তিনি চাইবেন যে ওখানে এসে দিলীপবাবু তিনি প্রচার করুন তার জন্যে, অর্থাৎ তিনি যে ওই জায়গা ছাড়তে চাইছেন না সেটা পরিষ্কার করে দিয়েছিলেন। তার সেই বার্তাটা বুঝে নিয়ে কি তাকে কোনো নির্দিষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছিল যে না এবার দিলীপবাবুর জন্যই ওই জায়গাটা ছাড়তে হবে? তার কি মনে হয়েছিল যখন আর কিছু করারই নেই তাহলে বিয়েটাই করে ফেলি? এই যে সদ্য কুণাল ঘোষ বললেন না বর, ওই হিরণের ছবি দেখে বর বর বলে যাচ্ছেন তিনি খালি, তো সে তো এমনি এমনি বলেননি। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় এই হিরণের একটা বিয়ের ছবি ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে তার স্ত্রী তিনি তো একটা বড় বিবৃতি দিয়ে দিয়েছেন যে তাদের ডিভোর্স হয়নি, তার আগেই বিয়ে করছেন। এবার দেখুন এটা কমপ্লিটলি একটা ব্যক্তিগত বিষয়, তারা কি করছেন না করছেন, রাজনীতিতে এটার কতটা প্রভাব সেটা তো পরের কথা, এটা এই আলোচনার মধ্যে সত্যিই যাচ্ছি না। কিন্তু এটা যে রাজনৈতিক কেরিয়ারের ধাক্কা হতে পারে এটা তো বোঝার জন্য বিশেষ এর গোটা ব্যাপারটার মধ্যে ঢোকার দরকার নেই। যে কেউ বুঝবেন এই ধরনের প্রচার, এই ধরনের জিনিস, বিতর্ক তাকে তার রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা দিতে পারে। হিরণও নিশ্চয়ই জানেন এবং অধিকাংশ রাজনৈতিক নেতাই এই ধরনের বিষয়গুলোকে একটু এড়িয়ে চলেন। তাহলে হিরণ কি এই বার্তাটা পেয়ে গেছিলেন যে তাকে জায়গাটা ছেড়ে দিতে হবে? সেই জন্যই কি তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন? এটাই হচ্ছে মজার ব্যাপার। কিন্তু এর সঙ্গে মানে শুধু দিলীপ ঘোষ ফ্যাক্টর কিনা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর সেটাও তো মাথায় রাখতে হবে। এর আগে অতীতে তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দেখা করেছেন বলে তো একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আবার একটা ছবি, সেবার পাশ কাটিয়ে গেছিলেন। কিন্তু এবার অভিষেক স্বয়ং সেই অস্বস্তি খুঁচিয়ে দিয়েছেন, মেদিনীপুর কলেজের মাঠে দাঁড়িয়ে বলে দিয়েছেন যে জেলা বিজেপির 2 বিধায়কই নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। বুঝতেই পারছেন, দলের সাংগঠনিক রদবদলের মাঝে আবার তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার দাবি, মানে তৃণমূলের তরফেই। এই দুয়ের চাপেই হয়তো খড়গপুরের টিকিটের মায়া ছেড়ে ছাতনাতলায় পা বাড়িয়েছেন হিরণ।